আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনাম। 3 দিন পর আবার ঢাকায় মন্ত্রিত্ব হারানো ডাক্তার মুরাদ হাসান কানাডা ঢুকতে না পেরে দুবাই হয়ে সন্ধ্যায় দেশে ফেরত। প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার পথে বাংলাদেশ অনেক এগিয়েছে মন্তব্য প্রধানমন্ত্রী। ডিজিটাল বাংলাদেশ পুরস্কার প্রদান। র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে ষড়যন্ত্র বলছে আওয়ামী লীগ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের কারণেই হয়েছে বলেছে বিএনপি। এবং বিজয়ের 50 বছরের 16 ডিসেম্বর ঐক্য.com.bd চ্যানেলায় বিজয় মেলা, 50 বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ জাদুঘরকে সম্মাননা। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে অস্ট্রেলিয়ায় পরিবেশ বান্ধব সৌর গ্রামের খবর। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনো আসি। এবারে পুরো সংবাদ। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডাক্তার মুরাদ হাসান কানাডা ও সংযুক্ত আরব আমিরাতে প্রবেশে ব্যর্থ হয়ে 3 দিন পর দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন। বিকেল 4:54 এমিরেটস এয়ারলাইন্সের EK586 ফ্লাইটটি ডাক্তার মুরাদ হাসানকে নিয়ে দুবাই থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রী লাইনের সবার পেছনে থাকা ডাক্তার মুরাদ বিমান থেকে নেমে সরাসরি ইমিগ্রেশনে চলে যান। ইমিগ্রেশন শেষ করে বিমানবন্দর থেকে বের হন তিনি। অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানোর পর গত বৃহস্পতিবার রাত 1:20 কানাডার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন ডাক্তার মুরাদ হাসান। টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেয় কানাডা ইমিগ্রেশন। এরপর দুবাইয়ে প্রবেশের চেষ্টা চালিয়েও ব্যর্থ হন ডাক্তার মুরাদ। ডিভাইস উৎপাদন ও রপ্তানিতে বাংলাদেশ অন্য সকল খাতকে ছাড়িয়ে যাবে প্রত্যাশা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, এই খাতে 2025 সাল নাগাদ $5 বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, 2041 সালের বাংলাদেশ বিনির্মাণের সৈনিকরা প্রস্তুত। নীলাদ্রি শেখরের রিপোর্ট। 2008 সালের 12 ডিসেম্বর নির্বাচনী ইশতেহার ঘোষণা করে জাতিকে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন শেখ হাসিনা, যা এখন বাস্তবে রূপ নিয়েছে। তখন থেকে 12 ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস। এবারের প্রতিপাদ্য ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত সকল জনগণ। দিবসের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে সরকারি বেসরকারি পর্যায়ে যারা অবদান রেখেছেন অনুষ্ঠানে তাদের পুরস্কৃত করা হয়। শাইখ সিরাজ ডিজিটালের জন্য কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ সহ 24 ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং দলগতভাবে এই পুরস্কার দেয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক পুরস্কার তুলে দেন। 2041 সালের বাংলাদেশ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হবে। তাহলে কাদের দিয়ে সেই বাংলাদেশটা হবে? আজকে এই পুরস্কার দেওয়ার মধ্য থেকে এই যে আমাদের অনেক নতুন প্রজন্ম তারা যে পুরস্কার পেল এবং তাদের যে মেধা বিকাশের একটা সুযোগ হলো, আমার এখন আর কোনো দুশ্চিন্তা নাই। আমি আজকে থেকে বলতে পারি যে আর কোনো দুশ্চিন্তা নাই যে আমাদের দেশটা যেভাবে প্রযুক্তি শিক্ষায় জ্ঞান ভিত্তিক আমরা যে সমাজ করতে চাই, আমাদের জনসংখ্যাকে জ্ঞান ভিত্তিক করতে চাই, সেটা করার পথে আমরা অনেক দূর এগিয়ে গেছি এবং ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে। এবং অবশ্যই বাংলাদেশ যে 41 সালের উন্নত বাংলাদেশ, সেই উন্নত বাংলাদেশ গড়ে তোলার সৈনিকরা প্রস্তুত হয়েছে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। শুধু এখানেই থেমে না থেকে দেশকে আরও এগিয়ে নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। আমাদের ডিজিটাল ডিভাইস উৎপাদন এবং রপ্তানি, এবং সেখানেও আমাদের মেধাবী ছেলেপেলে তাদেরও যে মেধা সেটাও বিকাশের সুযোগ হবে। আর এই ডিজিটাল পদ্ধতিতেই আমরা আমাদের রপ্তানি ক্ষেত্রেটা সবথেকে আমার মনে হয় যে এটা সকল খাতকে ছাড়িয়ে যাবে এই ডিজিটাল ডিভাইস আমরা যদি রপ্তানি করতে পারি। আর
তার জন্য একটা সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করা হয়েছে যে 2025 সাল নাগাদ এই ডিজিটাল ডিভাইসের খাতে $5 বিলিয়ন রপ্তানি উন্নীত হবে। তরুণদের প্রশিক্ষণের উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেদের আরও গড়ে নিতে পারবে, এগিয়ে যাবে বাংলাদেশ। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। নাগরিক সেবা থেকে শুরু করে করোনাকালীন সময়ে অনলাইনে পশু বিক্রি, কৃষকদের নতুন নতুন তথ্য প্রদান, গত এক দশকে এসবের অনেক কিছুই হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে। ডিজিটাল বাংলাদেশ দিবসে দেশের বিভিন্ন প্রান্তে এমন উদ্ভাবনী মানুষদের ডিজিটাল বাংলাদেশ পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। এই পুরস্কার আগামী দিনে তাদের অনুপ্রেরণা যোগাবে বলে জানিয়েছেন তারা। নীলাদ্রি শেখরের রিপোর্ট। ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া শুধু নগর বা শহরে নয়, পৌঁছেছে প্রত্যন্ত অঞ্চলেও। তথ্য প্রযুক্তি ভিত্তিক নতুন নতুন উদ্ভাবন নিয়ে ডিজিটাল বাংলাদেশ পুরস্কারে ভূষিত হয়েছেন অনেকে। তাদেরই একজন মাহির আশহাব লাবিব। ভোলার এই ক্ষুদে বালক গ্যাস লিক হলে তা থেকে সংকেত দেওয়ার প্রযুক্তি আবিষ্কার করেছে। তাই এমন একটা ডিভাইস যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে তা বদ্ধ জায়গায় গ্যাস লিকেজ হলে তা শনাক্ত করতে পারে এবং তা আমাদেরকে সতর্ক করার জন্য সাইরেনের মাধ্যমে আমাদেরকে সতর্ক করতে পারে। লাবিবের মতো আরো অনেকেই আছেন, কেউ রোবট কিংবা ফায়ার ফাইটিং রোবট বানিয়েছে। শ্রেষ্ঠ ব্যক্তি নির্বাচিত হয়েছেন জনাব শাইখ সিরাজ, পরিচালক ও বার্তা প্রধান, চ্যানেল আই। তার উদ্যোগের নাম শাইখ সিরাজ ডিজিটাল। জাতীয় পর্যায়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রেখেছে এমন প্রতিষ্ঠানকেও পুরস্কারে ভূষিত করা হয়। যারা এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যে সমস্ত তরুণ প্রজন্ম আমার নানান বিষয়গুলোতে অনুপ্রাণিত হয়ে কর্মক্ষেত্রে আত্মনিয়োগ করেছেন এবং স্বাবলম্বী হচ্ছে। আমি মনে করি না গ্রাম শহরের ভেতরে আর কোনো ভেদাভেদ থাকবে। প্রযুক্তি মানুষকে অনেক দূর এগিয়ে নিয়েছে, আর অনেক দূর এগোবে। বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা রূপ নেবে খুব শীঘ্র। আমি বলবো যে মাঠ পর্যায়ে যে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, এসি ল্যান্ড, এই যে তরুণ কর্মী বাহিনী যারা কাজ করে চলেছে মাঠে, সকলেই আসলে এই আমি মনে করি যে আজকের এই আনন্দ আমরা সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমরা গ্রামীণফোন থেকে সবসময় ডিজিটাল বাংলাদেশের যাত্রার সাথে ছিলাম এবং সামনেও থাকব। আমার মনে হয় যে টেলিকম সেক্টর এবং ডিজিটালাইজেশন বাংলাদেশ একটি দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবে এবং আমরা সবসময় এই উদ্যোগের সাথে আছি। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এমন পুরস্কারে অনুপ্রাণিত সকলেই। মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, দেশের যে স্বপ্ন, এই স্বপ্ন পূরণে কিছুটা হলেও অবদান রাখতে পারাতে আমি নিজেকে ধন্য মনে করছি। আমাদেরকে আরও সাহস যোগাবে, আমাদের টিমের সবাই অনেক উৎফুল্লিত, আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করবে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে দেশের ভেতরে বাইরের ষড়যন্ত্রের ফল মনে করছে আওয়ামী লীগ। দল হিসেবে তারা এরকম ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবিলার কথা বললেও মনে করছে যুক্তরাষ্ট্র তার সিদ্ধান্ত থেকে সরে আসবে। তবে ৭১-এ বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরোধিতা সহ ৭৫-এ যুক্তরাষ্ট্রের প্রশ্নবোধক ভূমিকার কথাও মনে করিয়ে দিয়েছেন দলের নেতারা। ওবায়দুল রশিদের রিপোর্ট। কূটনৈতিক সম্পর্কের পারদ সবসময় এক জায়গায় থাকে না। উষ্ণতার পাশাপাশি শীতলতাও আসে মাঝে মধ্যে। তবে এলিট ফোর্স র্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, আকস্মিক হওয়ায় সরকারের কাছে তা কিছুটা বিস্ময় হিসেবেই এসেছে। মার্কিন রাষ্ট্রদূতকে তলব ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানালেও পরবর্তী পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিষয়টি সরকারিভাবে জানার অপেক্ষায় আছে সরকার। আর রাজনৈতিকভাবে বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে আওয়ামী লীগ। আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড দিয়ে আমরা চেষ্টা করছি সরকারের পাশে থেকেই যে কোনো অশুভ অবতরণকে রুখে দেওয়ার জন্য আমাদের সংগঠন সেইভাবে প্রস্তুত আছে। বিএনপি জামাত তারা যে মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, সেটা যদি করতে না পারে, সেই জন্য আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের কাছে আমাদের অবস্থান তুলে ধরা বা বিএনপি জামাত মিথ্যাচার করছে সেগুলোকে তুলে ধরা, সঠিকভাবে জনগণের কাছে জানানো, এটা চেষ্টা করা হচ্ছে। দলের মধ্যে যে আন্তর্জাতিক সম্পাদকের নেতৃত্বে যে কমিটি আছে তারাও তাদের কাজ করবেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের আগে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে তারা বিস্মিত এবং ব্যথিত। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে ৭০ নৌবহর প্রেরণ করেছিল। দেশে খাদ্য ঘাটতির সময় 1974 সালে
কিউবার কাছে পাট বিক্রির অজুহাতে খাদ্যবাহী জাহাজ মাঝপথ থেকে ফিরিয়ে নিয়ে গিয়েছিল আমেরিকা। ৭১-এ গৌরবময় মুক্তিযুদ্ধ, ৭৫-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিষয়ে আমেরিকার ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন ঝুলে আছে। তবু আমরা বন্ধুত্বের প্রশ্নে স্পর্শকাতর এই বিষয়গুলোকে বাধা হয়ে দাঁড়াতে দিইনি। যুক্তরাষ্ট্র আজ মানবাধিকার নিয়ে কথা বলছে। আমরা তাদের দেশের মানবাধিকার পরিস্থিতি আগে পর্যবেক্ষণের অনুরোধ করছি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনে করছেন র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত সন্ত্রাস ও জঙ্গিবাদকে উৎসাহ দেবে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। র্যাব কর্মকর্তাদের উপর মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞাকে অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মা ও শিশু গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এই সময় তিনি বলেন, কিছু এনজিও ও ব্যক্তি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে বলে জানান তিনি। তবে এই সকল ঘটনা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞার ঘটনাকে দুঃখজনক বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। যাদের বিরুদ্ধে এই স্যাংশন দেওয়া হয়েছে তাদের পক্ষ শোনা হয়েছে বলে আমার মনে হয় না। আর আমি এটাও দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, দোষে র্যাব বা অন্যান্য প্রতিষ্ঠানগুলিকে দোষী করা হয়েছে তা কিন্তু ঠিক নয় এবং এটা কল্পনাপ্রসূত। র্যাবের কর্মকর্তাদের উপর মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট যেভাবে ব্যান আরোপ করেছে এটা অনভিপ্রেত, দুঃখজনক, অগ্রহণযোগ্য, ইনইফেক্ট। এজন্য সরকারের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করে সরকার কড়া প্রতিবাদ জানিয়েছে। এমন ঘটনা, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করার ঘটনা বাংলাদেশে আগে ঘটেছে কিনা, সাম্প্রতিক সময় অন্তত ঘটেনি। বহু পূর্বে ঘটেছে কিনা সেটি আমার জানা নাই। বিএনপির অভিযোগ, ক্ষমতা ধরে রাখতে আওয়ামী লীগ যেসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে তারই ফলাফল হিসেবে এই মার্কিন নিষেধাজ্ঞা এসেছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ এমন অবস্থায় গেছে যেখানে একজন সাবেক প্রতিমন্ত্রীকে অন্য দেশে প্রবেশে বাধা দেয়া হচ্ছে। রাহুল রায়ের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির নানা কর্মসূচি যেমন আলোচনায় আসছে, তেমনি আলোচিত হচ্ছে রাজনৈতিক নতুন নতুন ইস্যুও। সাবেক তথ্যমন্ত্রী মুরাদ হাসানকে ঘিরে নানা ঘটনার পর এবার বিভিন্ন মহলে আলোচিত সমালোচিত হচ্ছে কয়েকজন সাবেক ও বর্তমান র্যাব কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি। বিভিন্ন আলোচনা সভায়ও বিএনপি নেতারা এইসব ইস্যু টেনে সমালোচনা করছেন সরকারের। আমরা এমন একটা বর্বর দেশে পরিণত হয়েছি, আমরা এমন একটা অসভ্য দেশে পরিণত হয়েছি, এমন একটা গণতান্ত্রিক দেশে পরিণত হয়েছি যে এখন আমাদের রাষ্ট্রের যারা ওপরের দিকে আছে, যাদের উপরে রাষ্ট্র নির্ভর করে, তাদেরকে আজকে বিভিন্ন রাষ্ট্রগুলো গ্রহণ করতে রাজি হচ্ছে না, যে দে আর ডেঞ্জারাস এলিমেন্টস। তাই মাত্র কারণ যে এই সরকার যারা ক্ষমতা জোর করে দখল করে আছে, তারা তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করবার জন্য এই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করেছে। কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই আলোচনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য নেতাকর্মীদের কি করণীয় তার নির্দেশনাও দেন বিএনপি মহাসচিব। এই শুধু কথাই হবে না, বা তো আমরা যে আন্দোলন শুরু করেছি, এই আন্দোলনের গতি প্রকৃতিকে আরও কঠোর করতে হবে, আরও দুর্বার করতে হবে, এবং দুর্বার গণ আন্দোলনের মধ্য দিয়ে তাকে মুক্ত করেই আমরা তার সুচিকিৎসার জন্য তাকে বাইরে পাঠাতে পারবো, তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনতে পারবো। বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে সম্মিলিত পেশাজীবী পরিষদ। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ মিলিটারি একাডেমির রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক সেনাবাহিনী হিসেবে গড়ে তুলেছে বর্তমান সরকার। বাইরের শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মিলিটারি একাডেমির ৮১তম দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে গণভবন থেকে ভার্চুয়ালি যোগদান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ কৃতী ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেন। কুচকাওয়াজে ৯৫ জন বাংলাদেশি, ৭ জন ফিলিস্তিনি এবং ১ জন শ্রীলঙ্কান সহ ১০০ জন ক্যাডেট কমিশন লাভ করেন। নবীন ক্যাডেটদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষকে সেবা দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের সেনাবাহিনীকে আমরা একটা আধুনিক সেনাবাহিনী হিসেবে গড়ে তুলছি। আমরা বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন নতুন পদাতিক ডিভিশন, ব্রিগেড, ইউনিট ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি সেনাবাহিনীর সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করেছি। আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতা এসেছে সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নতি হয়েছে, সেই সাথে সাথে আমরা এখানে আমাদের নারীদেরও সম্পৃক্ত করেছি। সেনাবাহিনীতে ২০০০ সালে প্রথম দীর্ঘমেয়াদী কোর্সে মহিলা অফিসার নিয়োগ হয় এবং ২০১৩ সালে মহিলা সৈনিক ভর্তির যুগান্তকারী সিদ্ধান্ত আমরা নিয়েছি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ৩ জন মহিলা অফিসার কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে দেশের জন্য সুনাম বয়ে এনেছেন। বিএনপি মহাসচিব বেগম খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা বলে মুক্তিযুদ্ধের অবমাননা করেছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। তিনি বলেন, যুদ্ধকালীন সময়ে বেগম খালেদা জিয়া স্বেচ্ছায় ক্যান্টনমেন্টে ছিলেন। প্রেস ক্লাবে বিজয়ের ৫০ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ আলোচনায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করে বিএনপি নানা অপপ্রচার চালাচ্ছে। তিনি ক্যান্টনমেন্টে থেকে সুখী স্বাচ্ছন্দ্য থেকে যদি মুক্তিযোদ্ধা দাবি করেন, তা এটা ইতিহাসের বরখেলাপি শুধু নয়, এটা আমি মনে করি প্রকৃত মুক্তিযুদ্ধের প্রতি এটা কটাক্ষ। তারেক জিয়া শিশু মুক্তিযোদ্ধা বলে কোনো কথা আমার জানা নেই, তাই এ কথা বলেও মুক্তিযোদ্ধাদেরকে অবমাননা করেছেন এবং ইতিহাসের বিকৃতি ঘটিয়েছেন। বিজয়ের ৫০ বছরে মহান বিজয় দিবসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐক্য.com.bd চ্যানেল আই বিজয় মেলা। আয়োজকরা জানিয়েছেন, এবার ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে প্রতীকী সম্মাননা জানানো হবে। সেই সঙ্গে সম্মাননা জানানো হবে মুক্তিযুদ্ধ জাদুঘরকে। শাকির আদনানের রিপোর্ট। প্রতি বছর ভিন্ন আঙ্গিকে মহান বিজয় দিবস উদযাপন করে আসছে চ্যানেল আই। সেই ধারাবাহিকতায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐক্য.com.bd চ্যানেল আই বিজয় মেলার ১৫তম আসর। সংবাদ সম্মেলনে জানানো হয়, কোভিডের কারণে এবার মেলা উন্মুক্ত থাকছে না, তবে থাকবে সকল আনুষ্ঠানিকতা। বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হবে, থাকবে মুক্তিযুদ্ধ নিয়ে বরেণ্য চিত্রশিল্পীদের ছবি আঁকা সহ নানা আয়োজন। মুক্তিযুদ্ধের সাথে যারা জড়িত ছিলাম, সবকিছু মিলিয়ে এটা বিরাট পাওনা, এবং এই পাওনার ব্যাপারটি কিন্তু চ্যানেল আই সবসময় কিন্তু নানা অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযুদ্ধকে তুলে ধরে। এবং ১৬ই ডিসেম্বর এবারের আমরা যে অনুষ্ঠানটি করতে যাচ্ছি, সেখানে ৫০ জন মুক্তিযোদ্ধাকে প্রতীকী স্মারক দেওয়া হবে এবং এই যে ক্রেস্ট দেওয়া হবে ওনাদের, এটা কিন্তু আমরা তো সারা বাংলাদেশের সব মুক্তিযোদ্ধাদের দিতে পারবো না, কিন্তু এই সম্মানটা আমরা মুক্তিযোদ্ধাদের দিতে চাই। এই ৫০ জনের মাধ্যমে ছড়িয়ে দিতে চাই এই মুক্তিযুদ্ধের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা। এর পাশাপাশি মুক্তিযুদ্ধ জাদুঘরের যে অবদান, বিশাল একটি অবদান কিন্তু এই মুক্তিযুদ্ধ জাদুঘর, এবং মুক্তিযুদ্ধ জাদুঘর যেভাবে আমাদের এই মুক্তিযুদ্ধর ব্যাপারটিকে এগিয়ে নিয়ে এসছেন এবং ধরে রাখছেন এবং নানা ইতিহাসকে সংরক্ষণ করছেন নানা কাজের মাধ্যমে, সেটা একটা বিরাট একটা ব্যাপার। কিন্তু সেই জন্য মুক্তিযুদ্ধ জাদুঘরকে আমরা আমাদের সম্মান জানাবো চ্যানেল আইয়ের পরিবারের পক্ষ থেকে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বিশিষ্টজনেরা। তরুণ প্রজন্ম যারা মুক্তিযুদ্ধের পরে জন্মগ্রহণ করেছে, তাদের কাছে এই ইতিহাসটি তুলে ধরার, এবং এই ইতিহাসটি যত বেশি সাধারণ মানুষের কাছে যাবে, যত বেশি সারা বিশ্বের মানুষের কাছে যাবে, ততই বাঙালির যে গৌরব
এই যে জীবন বাঁচিয়ে রেখে যুদ্ধ করেছিলাম আমরা, সেটির সাথে দেশবাসী ও বিদেশের মানুষ পরিচিত হবে। আর সেই কারণেই মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ শুধু না, যে বড় দায়িত্বটি চ্যানেল আই গ্রহণ করেছে, এটি জনগণের স্মরণে আনার জন্য এই বিজয় উৎসবে তাকে মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষ থেকে আমরা স্বাগত জানাই। মেলা শুধু পণ্য নিয়ে মেলা হয়, সারা পৃথিবীতে আর 2-3 হাজার বছর গ্রীষ্মের ইতিহাসে পাওয়া যায় যে মেলা হতো, মেলা শুধু পণ্য নিয়ে হতো। কিন্তু দেখুন, একটা জাতির উত্থানের ইতিহাসকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা মেলা হচ্ছে, এটা কিন্তু একটা সাংঘাতিক বিরাট বড় একটা দৃষ্টান্ত চ্যানেল আইয়ের পক্ষ থেকে। বিজয় মেলা চ্যানেল আই এর পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে 16 ডিসেম্বর সকাল 11:05 থেকে বিকেল 4টা পর্যন্ত। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। এবারে সুবর্ণ বিজয়ের খবর। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ, কিন্তু রক্তে অর্জিত স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় মুক্তিযুদ্ধে জয়ের পর থেকে চালিয়ে যেতে হচ্ছে আরেক সংগ্রাম। 50 বছরের পথ চলায় পদে পদে এসেছে বাধা, হয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্র। ওবায়দুল রশিদের ধারাবাহিক প্রতিবেদনের আজ 9ম পর্ব। আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন, যে সংগঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেন। আর এ কারণেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সাথে আওয়ামী লীগকে ধ্বংস করতে সব সময়ই ছিল ষড়যন্ত্র, চক্রান্ত। জাতির পিতাকে সপরিবারে হত্যার পর আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রাখা হয় 21 বছর। পুরো সময় জুড়ে একদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর চলে দমনপীড়ন, অন্যদিকে চলতে থাকে বঙ্গবন্ধু বিরোধী প্রচার। মুক্তিযুদ্ধের চেতনা হয়ে পড়ে নির্বাসিত। হত্যাটা যে ব্যক্তি মুজিবের বিরুদ্ধে ছিল না, এটা যে একটা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে হত্যা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হত্যা, এটা আস্তে আস্তে পরিষ্কার হলো। বঙ্গবন্ধুর অবর্তমানে যে জাতীয় 4 নেতা বঙ্গবন্ধুর নির্দেশিত পথে সেদিন মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন, তাদেরকে হত্যা করা হলো। প্রত্যেকটি জেলায় আমাদের নেতাদের হামলা, মামলা, খুন খারাপির মাধ্যমে একটা ত্রাসের রাজত্ব কায়েম করে আওয়ামী লীগকে নিঃশেষ করে দেওয়া একটা ষড়যন্ত্র। এইটার প্রধান শত্রু তারা মনে করত আওয়ামী লীগকে, তাই আওয়ামী লীগকে নিঃশেষ করে দেওয়া, আওয়ামী লীগকে শেষ করে দেওয়া হয়েছিল তাদের মূল উদ্দেশ্য। 75-এর 15ই আগস্ট দেশের বাইরে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা। 1981 সালে শেখ হাসিনার অনুপস্থিতিতে কাউন্সিলের মাধ্যমে তাকে সভাপতি নির্বাচিত করে আওয়ামী লীগ। জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম শুরু করেন শেখ হাসিনা। যখন শেখ হাসিনা এসে আওয়ামী লীগের হাল ধরলেন এবং তার নেতৃত্বে জনগণ এবং দল যখন আবার নতুন করে সক্রিয় হলো, সজীব হলো এবং যখন তিনি এগিয়ে যাওয়া শুরু করলেন, তখন তার প্রাণনাশ করার চেষ্টা শুরু হলো। শেখ হাসিনা কিন্তু পিছু হটেনি, শেখ হাসিনা ভীত হয়নি। তিনি মৃত্যুকে আলিঙ্গন করে এগিয়ে গিয়েছেন বলেই কিন্তু আজকে জয় নিয়ে আসতে সক্ষম হয়েছেন। মৃত্যুকে জয় করে তিনি বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। মৃত্যুকে জয় করে তিনি আজকে বাংলাদেশকে পৃথিবীর বুকে উন্নয়নের রোল মডেল হিসাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। ক্ষমতাসীন কিংবা বিরোধী দলে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে বারবার। সবচেয়ে ভয়ঙ্কর চেষ্টা চলে 2004 সালের 21শে আগস্ট। ওই গ্রেনেড হামলায় 24 জন নিহত এবং 300 জন আহত হন। বিচারে বিএনপি জামাত সরকারের একাধিক মন্ত্রীসহ 19 জনের মৃত্যুদণ্ড হয়েছে। আর যে 19 জন যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন তাদের মধ্যে আছেন তারেক রহমান। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন আদিল আহমেদ শান, যাচ্ছি তার কাছে। শান। তারা ধন্যবাদ আপনাকে। দর্শক স্বাগত জানাচ্ছি আই স্পোর্টসে। শুরুতেই নিউজিল্যান্ডে থাকা টাইগারদের আপডেট। নিউজিল্যান্ডে পৌঁছে 7 দিনের কোয়ারেন্টাইনে রয়েছে টিম বাংলাদেশ। ক্রাইস্ট চার্চে কোয়ারেন্টাইনের 3য় দিন রুম থেকে বের হওয়ার সুযোগ পেয়েছেন বাংলাদেশি দলের ক্রিকেটাররা। ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে টিম হোটেলের বাগানে হাঁটাহাঁটি করতে দেখা গেছে মুমিনুল মুশফিকদের। এছাড়াও ঘরে থেকেও আপাতত ফিটনেস নিয়ে কাজ করছেন ক্রিকেটাররা। এখন পর্যন্ত দলের সবাই সুস্থ আছেন।
ছোট ছোট গ্রুপ হয়ে অনুশীলনের সুযোগ মিললেও 7 দিন পরেই মিলবে কোয়ারেন্টাইন থেকে পুরোপুরি মুক্তি। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে 1 জানুয়ারি 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে। 9 জানুয়ারি শুরু হবে দ্বিতীয় ম্যাচ। দুটো ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। এবারে ফুটবল। ইন্ডিপেন্ডেন্স কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং বাংলাদেশ পুলিশ এফসি। কোয়ার্টার ফাইনালে সাবেক চ্যাম্পিয়ন শেখ রাসেলকে 1-0 গোলে হারিয়েছে পুলিশ। শেখ জামালের বিপক্ষে 4-0 গোলের ব্যবধানের জয়ে শেষ 4-এ কিংসরা। বিস্তারিত আরও থাকছে ম্যাচ রিপোর্টে। ইন্ডিপেন্ডেন্স কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল শেখ রাসেল ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কমলাপুর স্টেডিয়ামে চতুর্থ ও শেষ কোয়ার্টারে ধানমন্ডির জায়ান্টদের উড়িয়ে দিয়েছে বর্তমান প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে 23 মিনিটের ব্যবধানে কিংসরা পায় 3 গোল, যার প্রথমটি আসে মতিন মিয়ার পা থেকে। দ্বিতীয় গোলটি ব্রাজিলিয়ান রবসন রবিনিও এবং তৃতীয় গোলটি করেন জোনাথন ফার্নান্দেস। অতিরিক্ত সময়ে আলমগীর কবির রানার চতুর্থ ও শেষ গোলে টানা দ্বিতীয়বারের মতো সেমিতে কোচ অস্কার ব্রুজেনের শিষ্যরা। একই ভেন্যুতে নাটকীয় উত্তেজনাকর ম্যাচে সবশেষ আসরের ফাইনালিস্ট শেখ রাসেলের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ পুলিশ। ম্যাচের 5 মিনিটে আফগান ফরওয়ার্ড আমির উদ্দিন শরীফের গোলে লিড পুলিশ এফসি। 41 মিনিটে বাংলাদেশ পুলিশের মোনায়েম রাজু পান লাল কার্ড। 10 জনের দল পেয়েও সমতায় ফিরতে পারেনি কোচ সাইফুল বারী টিটুর শেখ রাসেল। 54 মিনিটে পুলিশ গোলকিপার নেহালের দৃঢ়তায় পেনাল্টি থেকেও গোল বঞ্চিত থাকে 3 বারের ফাইনালিস্টরা। আর 62 মিনিটে হেমন্ত লাল কার্ড পেলে শেখ রাসেলও পরিণত হয় 10 জনের দলে। কিন্তু ম্যাচে আর কোনো গোল না হলে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠে বাংলাদেশ পুলিশ। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। ইউরোপিয়ান ফুটবল প্রসঙ্গ। ইংলিশ প্রিমিয়ার লিগে রোনালদোর একমাত্র গোলে নরওয়েজ সিটির বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। চ্যাম্পিয়ন্স লিগে গত ম্যাচে ইয়াং বয়েজের সাথে 1-1 গোলের ড্রয়ের পর আবারও জয় ফিরল রেড ডেভিলরা। আক্রমণ পাল্টা আক্রমণে প্রথমার্ধ শেষ হলেও গোল আদায় করতে পারেনি কোনো দলই। অবশেষে 75 মিনিটে পেনাল্টি থেকে ম্যানিউর জয় নিশ্চিত করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জয়ের ধারায় ফিরেছে চেলসিও। ঘরের মাঠে লিডসের বিপক্ষে 28 মিনিটেই পিছিয়ে পড়ে চেলসি। এরপর টানা গ্রামীণ ফোনের কাছে মূল সংবাদে। শান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবারে অন্য প্রসঙ্গ। কোভ্যাক্সের আওতায় নরওয়ে, সুইজারল্যান্ড ও সুইডেন থেকে অ্যাস্ট্রাজেনেকার 12 লাখ ভ্যাকসিন উপহার পেল বাংলাদেশ। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় 3 দেশের রাষ্ট্রদূতের পক্ষ থেকে ভ্যাকসিন গ্রহণ করা হয়। স্বাস্থ্য সচিব বলেছেন, ডিসেম্বরের মধ্যে 50% এবং এপ্রিলের মধ্যে 80% মানুষকে টিকার আওতায় আনতে কাজ করছে সরকার। করোনা মোকাবেলায় প্রতিবেশী দেশগুলোর সহায়তাকে সাধুবাদ জানান স্বাস্থ্য সচিব। এবার নিয়ে নিচ্ছি অশোক লীলান দিফাত অটোস বিরতির পর্যায়ে থাকছে। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে টর্নেডোতে মৃত্যু বেড়ে 83, দুর্গত এলাকা পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। 71-এর মহান মুক্তিযুদ্ধে শহীদ কলেজ শিক্ষক আরজ আলীর নামে সুসং সরকারি মহাবিদ্যালয়ের সামনে সড়কের নামকরণের দাবি দীর্ঘদিনের। দাবি প্রতিষ্ঠার লক্ষ্যে মানববন্ধন করে এলাকাবাসী ও আরজ আলীর স্মৃতি সংসদের উদ্যোগে প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। নেত্রকোনা প্রতিনিধি জাহিদ হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া মোড়ের রিপোর্ট। নেত্রকোনা জেলার যে কয়জন শহীদ বুদ্ধিজীবীর নাম সরকারের গ্যাজেটে রয়েছে তাঁদেরই একজন শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক আরজ আলী। 6 দফা আন্দোলন 69-এর গণ অভ্যুত্থানে যুক্ত ছিলেন আরজ আলী। 71-এর 12 আগস্ট নেত্রকোনা কলেজের শিক্ষক হোস্টেল থেকে আটক করে পাকিস্তানি সেনারা তাকে ক্যাম্পে নিয়ে যায়। সেখানে টানা 3 দিন অমানসিক নির্যাতনেও কোনো তথ্য দেননি আরজ আলী। 1973 সালে স্থানীয়দের উদ্যোগে দুর্গাপুর পৌর শহরের কালী মন্দির মোড় থেকে বেলতলি মোড় পর্যন্ত আধা কিলোমিটার সড়ক শহীদ বুদ্ধিজীবী আরজ আলীর নামে নামকরণ করে নাম ফলক বসানো হয়েছিল। কিন্তু নাম ফলকটি ভেঙে গেলে প্রশাসনিকভাবে সড়কটির নামকরণ ও নাম ফলক পুনঃস্থাপনের জন্য 2016 সালের 17 অক্টোবর নেত্রকোনা জেলা প্রশাসকের মাধ্যমে এলজিইডি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। তা আজও বাস্তবায়ন হয়নি। স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীর এই বিজয়ের মাসে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যথাশীঘ্র এই শহীদ বুদ্ধিজীবীর নামের এই রাস্তাটি
দ্রুত পুনঃস্থাপন এবং শুভ উদ্বোধন করা হোক। ফ্যানে ঝুলিয়ে ও বেয়োনেট দিয়ে নির্মম নির্যাতন করেও বশ্যতা স্বীকার করাতে না পারায় আরজ আলীকে ৭১-এর ১৬ আগস্ট গুলি করে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। দেশের জন্য প্রাণ ত্যাগকারী যিনি একজন প্রফেসর, তার নামে একটা রাস্তা বা একটা নিদর্শন থাকা আমাদের দরকার, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে জানতে পারে। এই বীর শহীদদের নামে সড়কের নামকরণের আশ্বাস দিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। আমরা এই বিষয়ে সড়ক এবং ওনার বদ্ধভূমির যে নাম ফলক, এই নাম ফলকে ওনার সম্মানজনক স্থানে নাম দেওয়ার বিষয়ে আমরা চিন্তা ভাবনা করেছি এবং যে আজকে যে স্মারকলিপি পেলাম, এই স্মারকলিপি অনুযায়ী আমরা যথাযথ ব্যবস্থা নেব। আরজ আলী ১৯৪৫ সালের ১ ফেব্রুয়ারি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি নেত্রকোনা সরকারি কলেজের দর্শনের অধ্যাপক ছিলেন। সাদিয়া ওমর, চ্যানেল আই। এবারে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। দেশের উত্তরাঞ্চলের সৈয়দপুর আঞ্চলিক বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের পর এটি হবে দেশের ৫ম আন্তর্জাতিক মানের বিমানবন্দর। চকর মালিথার রিপোর্ট। বর্তমানে দেশের ৮টি বিমানবন্দরের মধ্যে আন্তর্জাতিক ৩টি, অভ্যন্তরীণ ৫টি বিমানবন্দরের মধ্যে সবচেয়ে ব্যস্ততম সৈয়দপুর বিমানবন্দর। সৈয়দপুর থেকে প্রতিদিন ১৭টি ফ্লাইট দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করে। সৈয়দপুর বিমানবন্দরের কাছেই ভারতের পূর্বাঞ্চল, নেপাল আর ভুটান। সবকিছু বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈয়দপুরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্যে কাজ করছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সৈয়দপুর এই এয়ারপোর্টকে একটি আন্তর্জাতিক মানের এয়ারপোর্টে পরিণত করতে পারবো এবং আপনার এই আমাদের যে নিকটবর্তী দেশগুলো আছে, ভুটান, ইন্ডিয়া, নেপাল, তার একটা আঞ্চলিক হাবে আমরা পরিণত করতে পারবো। সম্ভাব্যতা যাচাইয়ের পর প্রথম ধাপে আরও ১,০০০ একর জমি অধিগ্রহণ করা হবে। ইতিমধ্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন কোভিডের কারণে এটি স্থগিত ছিল। আমরা কোভিডের মধ্যে কিছু কাজ করেছি। আমাদের জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। আমরা আশা করছি অচিরেই এই কাজটি শুরু হবে। জমি অধিগ্রহণের পর নতুন রানওয়ে, প্যারালাল ট্যাক্সি ট্র্যাক, অ্যাপ্রন এরিয়া এবং টার্মিনাল ভবন নির্মাণ করা হবে। চকর মালিথা, চ্যানেল আই, সৈয়দপুর, নীলফামারী। এবারে ঐক্য.com.bd এসএমই মেলা সংবাদ। নবম জাতীয় এসএমই পণ্য মেলায় ১০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে আর ১৭ কোটি টাকার ক্রয়াদেশ পেয়েছেন উদ্যোক্তারা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত ৫ই ডিসেম্বর মেলা শুরু হয়। মেলায় অংশ নেওয়া ৩২৫টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান শতভাগ দেশীয় পণ্য প্রদর্শন করে। বিস্তারিত যাযাবর মিন্টুর রিপোর্টে। করোনা মহামারী সংকট কাটিয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্তে কাজ করা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। মেলার সমাপনী দিনে অন্যান্য দিনের মতো ছিল ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়। উদ্যোক্তারা জানালেন, ক্রেতা ও দর্শনার্থীদের বিপুল উপস্থিতি তাদের মনোবল ও উৎসাহ বাড়িয়েছে। করোনার যে লং টাইম আমরা বিক্রি করতে পারিনি, আমাদের প্রোডাক্টটা আমাদের ঘরে ছিল, তো প্রত্যাশার থেকে বেশি পেয়েছি। অনেক জনসমাগম হয়েছে, আমাদের বিক্রয় অনেক ভালো হয়েছে এবং আমরা অনেক সাড়া পেয়েছি। প্রথম 2 দিন বৃষ্টির কারণে বেশ একটা ঝামেলা পোহাতে হয়েছে, বাট পরবর্তী দিন আমরা পুষিয়ে উঠতে পেরেছি। খুব ভালো সাড়া পেয়েছি আর প্রচুর অর্ডারও পেয়েছি। আমরা সরাসরি কাস্টমার পেলাম যারা আমাদের প্যাকেজিং এবং প্রোডাক্টের এবং প্রোডাক্ট রেঞ্জের অনেক অ্যাপ্রিসিয়েট করলেন। সেই জিনিসটা আমাদের মনোবল এবং উৎসাহ অনেক বাড়িয়ে দিয়েছে। দেশীয় পণ্য দেখা ও কেনার সুযোগ পেয়ে খুশি ক্রেতারা। আসলে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস, তো ভালো লাগতেছে। শেষ দিন অনেকেই ডিসকাউন্ট দিচ্ছেন, তো ভাবলাম যে এই জন্য স্টলগুলো ঘুরে যায়। পণ্যগুলো সচরাচর আমরা পাই না, সেই পণ্যগুলো মেলায় এসে আমরা পেয়েছি। আশাতীত সাফল্যে এই মেলাকে জাতীয় থেকে আন্তর্জাতিক পরিসরে রূপান্তরের চিন্তা করছেন আয়োজকরা। নবম জাতীয় এসএমই মেলা অন্তত আমার বিবেচনায় অত্যন্ত সফল এবং সার্থক হয়েছে। কারণ হচ্ছে আমরা যে পরিমাণ দর্শক প্রত্যাশা করেছিলাম তার চাইতে অনেক বেশি দর্শক আমরা দেখেছি। আমরা অনেক বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি এবং
চোখে মুখের যে অভিব্যক্তি সেটাতেই বলে দেয় যে মেলা খুব ভালো বেচাকেনা হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদুর রহমান। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটোলটার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে টর্নেডোর আঘাতে ৮৩ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা শতাধিক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অঙ্গরাজ্যটিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনায় উদ্ধার কাজ চালাচ্ছে জরুরি উদ্ধারকারী দল। এ পর্যন্ত ৪০ জনের বেশি মানুষকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। টর্নেডো আঘাত হানা এলাকাগুলো পরিদর্শনে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কেন্টাকিতে জরুরি ফেডারেল সহায়তায় সই করেছেন তিনি। এছাড়া মিসৌরি, আরকানসাস, ইলিনয়, টেনেসি এবং মিসিসিপির ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি তহবিল দিচ্ছে মার্কিন সরকার। টর্নেডোর আঘাতে প্রাণ হারানোদের প্রতি শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির একটি গ্রাম আজও লোকালয়ে বিচ্ছিন্ন, তবে তা হয়েছে গ্রামবাসীর ইচ্ছেতেই। ৭০-এর দশকে ঘূর্ণিঝড় ট্রেসির ভয়াবহতায় ব্যাপক ক্ষতির পর গড়ে তোলা হয় সোলার ভিলেজ। সৌর ও বায়ুবিদ্যুতের মতো স্বয়ং সম্পূর্ণ বিভিন্ন শক্তি উৎসকে কাজে লাগিয়ে গড়ে তোলা হয়েছে গ্রামটি। শহরের যান্ত্রিকতা এড়িয়ে খোলা জায়গা আর প্রাকৃতিক পরিবেশ সহ নানা সুবিধা ভোগ করতে পারায় দারুণ খুশি গ্রামবাসীরা। সোলার ভিলেজের প্রতিষ্ঠাতা প্যাম ও পিটার গার্টন এখনও গ্রামটিতে বসবাস করেন। সোলার ভিলেজকে তারা একটি সফল প্রজেক্ট বলেই মনে করেন। বিভিন্ন সময়ে সরকারি, বেসরকারি ও ব্যক্তি পর্যায়ে অর্থ সহযোগিতা পেয়েছে সোলার ভিলেজ। প্রতিষ্ঠাতারা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ও বিশ্বের জ্বালানি সংকট কাটাতে এমন উদ্যোগ আরও প্রয়োজন। এবারে অর্থনীতি সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসসিএক্স সূচক 52 পয়েন্ট বেড়ে ৪,৪34 পয়েন্টে দাঁড়িয়েছে। হাত বদল হয়েছে ৩৫৪টি কোম্পানির ৪৯৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে ৮৩ কোটি ৪৩ লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে ১৪৯টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ারের দাম। এবারে ইন্ডিক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল জলিল। বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক জয়া মারিয়া পেরেরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল বিভাগের সহযোগী অধ্যাপক আরিফুর রহমান, সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবরুল হাসান মিল্লাত। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। এর আগে একটি র্যালি বের করা হয়। এবারে পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। গ্রাম বাংলার নবান্ন উৎসবকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে রংপুর জেলা প্রশাসন। এর অংশ হিসেবে আবহমান বাংলার চিরায়ত সব আনুষ্ঠানিকতার পসরা সাজানো হয় জেলা সদরের এক গ্রামে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
বৈদ্যুতিক গাড়ির যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। নীতিমালা প্রণয়ন ও গাড়ির চার্জার স্টেশন নির্মাণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। শেষ হলো ওয়ালটন স্মার্ট ফ্রিজ স্মার্ট মেকার শীর্ষক ভিডিও নির্মাণ প্রতিযোগিতার সিজন 2। ওয়ালটন রেফ্রিজারেটর আয়োজিত ওই স্মার্ট ভিডিও কন্টেস্টে চূড়ান্ত পর্বের বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। সেরা 3 বিজয়ীকে যথাক্রমে 3, 2 ও 1 লাখ টাকা এবং ক্রেস্ট দেওয়া হয়েছে। চূড়ান্ত পর্বের অন্য 7 প্রতিযোগী ওয়ালটন রেফ্রিজারেটরের সৌজন্যে শুভেচ্ছা পুরস্কার ও ক্রেস্ট পেয়েছেন। রোববার ঢাকায় ওয়ালটন কর্পোরেট অফিসে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। সে সময় দ্বিতীয় রাউন্ডে 10 নির্মাতার বানানো ভিডিওগুলো উপস্থাপন করা হয়। বিচারক ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কুসুম শিকদার, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিএমডি হুমায়ুন কবির এবং সিনিয়র ইডিএসএম জাহিদ হাসান। সে সময় প্রতিষ্ঠানটির ডিএমডি, ওয়ালটন প্লাজা ট্রেডের সিইও সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আবার নিয়ে নিচ্ছি অশোক লীলান দিফাত অটোস বিরতির পর্যায়ে থাকছে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলক চলেছে মেট্রো রেল। 2022 ডিসেম্বরে বাণিজ্যিক চলাচল। সারাদিনের এই আগারগাঁও পর্যন্ত সেটা আমরা শুরু করতে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় এই পারফরমেন্স টেস্টগুলো হচ্ছে। মেট্রো রেলের দরজোড়া বগি আগারগাঁও স্টেশনে 45 মিনিট অবস্থান করে। 1 বছরের মধ্যে মেট্রো রেল চলা শুরু করবে বলে আশা করা হচ্ছে। আমরা আশা করছি জানুয়ারি 2022 মাসে আমাদের একদম মতিঝিল পর্যন্ত আমাদের মেট্রো রেলের যে ভায়াডাক, সেই ভায়াডাকের নির্মাণ সম্পন্ন হয়ে যাবে। পরে আগারগাঁও থেকে দিয়াবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যায় মেট্রো রেল। পরীক্ষামূলকভাবে আগারগাঁও পর্যন্ত আসার পর আবার আগারগাঁও থেকে উত্তরা দিয়াবাড়িতে ফিরে যাচ্ছে স্বপ্নের মেট্রো রেল। আগামী ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে এই মেট্রো রেলে চড়তে পারবেন নাগরিকরা, সেই প্রত্যাশাই করছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। ঢাকার আগারগাঁও স্টেশন থেকে মাসুর শাকিল, চ্যানেল আই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র চিরঞ্জীব মুজিবের মির্জা প্রেস অনুষ্ঠিত হয় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে। প্রধান অতিথি হিসেবে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চলচ্চিত্রটিকে একটি অনবদ্য দলিল হিসেবে উল্লেখ করে অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা বলেন, এটি নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে অনেক বেশি সহায়তা করবে। অনুষ্ঠান শেষে চলচ্চিত্রটির সৌজন্য প্রদর্শনী হয়। বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রদান করা হলো 8ম জাতীয় আইসিএসবির গভর্নেন্স এক্সেলেন্স অ্যাওয়ার্ড। ইনস্টিটিউট কর্তৃক নির্ধারিত মানদণ্ডের উপর ভিত্তি করে 40টি কোম্পানিকে তাদের স্বচ্ছ কর্পোরেট গভর্নেন্সের জন্য গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ এই 3টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। তিনি বর্তমান সরকারের উন্নয়নকে তুলে ধরেন এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নানাবিধ কর্মপরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন। সরকারের কাজে প্রতিনিয়ত অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের বাধা আসছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। অতিমারি উত্তর বাংলাদেশ মোকাবেলার অভিজ্ঞতা ও নীতি বিকল্প নিয়ে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত 2 দিনের সম্মেলনের উদ্বোধনে একথা জানান তিনি। সম্মেলনে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল সহ অর্থনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আমাদের কাজে বাধা আসছে, সরকারের কাজে আমরা প্রতিনিয়ত বাধার মুখোমুখি হচ্ছে। এটা অন্যায় কিছু নয়। অভ্যন্তরীণ বাধা আছে, অভ্যন্তরীণের বাইরে কি বলবো, বিদেশের বাধাও আছে এবং এইগুলো আমাদেরকে পীড়া দেয়, কষ্ট দেয়, কিন্তু আমরা ভয় পাবো না। আমরা অতিথিটা মোকাবেলা করেছি। প্রত্যেকটি যারা বাধা দিচ্ছেন তাদের নিজস্ব এজেন্ডা আছে। আমাদের এজেন্ডা খুব পরিষ্কার, দারিদ্র দূরীকরণ বা দারিদ্র্যের উপশম। আমাদের এজেন্ডা খুবই পরিষ্কার,
জীবনমানের উন্নয়ন। মাইগভ প্ল্যাটফর্মে দূতাবাস 2 অ্যাপ্লিকেশনের উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। জাতীয় ডিজিটাল দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে মন্ত্রী বলেন, এই অ্যাপের ফলে গ্রাম পর্যায়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সেবা পৌঁছে যাবে। তথ্য প্রযুক্তির নিয়ত পরিবর্তনের সাথে পাল্লা দিয়ে চলার বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। সেমিনারে আন্তর্জাতিক অঙ্কনে ডিজিটাল বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়ার ধারাবাহিকতায় উক্ত সেবাসমূহকে জাতীয় কল সেন্টার 333 এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে প্রদানের প্রক্রিয়া চলমান আছে। তথ্য প্রযুক্তির উন্নয়নের সাথে তাল মিলিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তার সেবাকে আধুনিকায়নের কাজ করে চলছে, যার শুভ সেবা প্রার্থীতা এবং জনগণ পাবে বলে আমি বিশ্বাস করি। রাজশাহীতে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা হয়েছে। অনলাইনে ভ্যাট দিন, দেশ গড়ায় অংশ নিন এই প্রতিপাদ্য নিয়ে ভ্যাট দিবস উপলক্ষে উৎপাদন, সেবা ও ব্যবসায় এই 3টি খাতে 2019-2020 অর্থ বছরের সর্বোচ্চ করদাতা 14টি প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সম্মাননা দেওয়া হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ লুৎফর রহমান। বক্তৃতা করেন রাজশাহীর অতিরিক্ত কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার SM সোহেল রহমান। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজগুলো বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একে একে করে যাচ্ছেন। বাংলাদেশ আনসার বাহিনী আয়োজিত মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাইক্লিং শুভযাত্রার সমাপনী অনুষ্ঠানে কক্সবাজারে তিনি বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রীর কারণেই আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে যুদ্ধাপরাধীদের বিচার দেখে যেতে পেরেছি। এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আনসার বাহিনীর উন্নয়নে নানা ধরনের কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। আবার নিয়ে নিচ্ছে অশোক লীলা দিফাতরস বিরতির পর্যায়ে থাকছে স্প্যানিশ লা লিগায় রাতে মাদ্রিদ ডার্বি, পয়েন্টের লড়াই, মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ।